হ্যাঁ, এই ক্লাসে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজ নিয়ে আলোচনা করব। তো প্যাসেজটা কিন্তু বারবার বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের বাংলা থেকে ইংলিশের ট্রান্সলেশনের আমাদের 34 মানে 34 নম্বর ক্লাস। প্রত্যেকটা লাইন গুরুত্বপূর্ণ, তো সবাইকে বলবো একদম শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে। প্রত্যেকটা লাইন থেকে বহু নতুন নিয়ম কিন্তু তোমরা শিখতে পারবে। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে বলি যে তোমাদের জন্য কিন্তু টেলিগ্রাম গ্রুপটা আমি খুলেছি, তো ডেসক্রিপশনে তোমরা টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবে। সবাইকে বলবো জয়েন হয়ে যাও। যার যে কোনো ধরনের প্রবলেম কিন্তু তোমরা ফেস করলে আমাকে গ্রুপে পাঠাবে, আমি কিন্তু সমস্ত রকমের প্রবলেম তোমাদের দেখবো এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের আমি রিপ্লাই দিয়ে দেবো। তো আজকেই সকালে তোমাদের আমি একটা গ্রুপে ডিসকাশন দেখছিলাম যে আনসার কি নিয়ে। তো তোমাদের ডিসকাশনটা দেখে আমার খুব ভালো লাগছিল, কারণ ডিসকাশন সবসময় কি হবে, হেলদি হবে, বুঝতে পেরেছো? আমি কারোর থেকে বড় নই, আমি কারোর থেকে ছোট নই, আমরা এরকম মনোভাব নিয়ে চলবো সবসময়। আমরা এখন শিখছি, মানে আমরা শিক্ষার্থী, সবসময় আমাদের মধ্যে কিন্তু শেখার মনোভাবটা থাকবে। সবার কাছ থেকে কিন্তু কিছু না কিছু শেখার আছে, তো সবসময় এই মনোভাব রাখতে হবে। কোনো সময় কিন্তু এরকম মনোভাব রাখলে চলবে না যে আমি সবসময় লোকের সঙ্গে অন্যের সঙ্গে তর্ক করবো এবং তর্ক করে আমাকে জিততেই হবে এবং আমাকে তর্ক করে অন্যের থেকে নিজেকে বড় করতে হবে। তার মানে কিন্তু তুমি যখন তর্ক করে অন্যের থেকে বড় হতে চাইছো, তার মানে কিন্তু তুমি নিজে ছোট হয়ে গেলে। তো আমি বড় না ছোট সেটা আমাকে প্রমাণ করার দরকার হবে না। লেট সাকসেস বি ইয়োর স্পিকার, বুঝতে পেরেছো? তোমার সফলতাটাকেই তুমি বলতে দাও, তোমার বক্তা হতে দাও। তোমার সফলতাই তোমাকে বড় করবে, তোমার নিজেকে তোমাকে বড় করতে হবে না। এমনটা আমরা কখনোই করবো না, কখনোই মনের মধ্যে অহংকার আনবো না। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এরকম বহু ছেলে মেয়ে আমি দেখেছি, আমার নিজের বন্ধুদেরকে এবং কাছের ছোট ছোট ভাইদেরকেও আমি দেখেছি যে অহংকারের জন্য কিন্তু তারা সবকিছু হারিয়েছে। তাদের কাছে কিন্তু একটা সিঙ্গেল ফ্রেন্ডও তাদের কাছে নেই, পাশে নেই, বুঝতে পেরেছো? তো অহংকারটা করা যাবে না, কখনো আমরা অহংকার করবো না। একদম সাদা মাটির মানুষ হয়ে সবসময় থাকবো এবং সবসময় শেখার মনোভাব নিয়ে থাকবো, বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। আর তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সমস্ত রকমের প্রবলেম নিয়ে আমাকে বলবে, আমি দেখবো। এবং সবাই আমাকে অনেকেই বলছো যে একটা পেইড অনলাইন মানে ব্যাচ শুরু করার। তো আমি আর কি তোমাদের কথা অনুযায়ী যে নতুন বছর থেকে জানুয়ারি মাস থেকেই প্রায় 2-3 তারিখ থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে শুরু করব। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে একদম ন্যূনতম কোর্স ফি নিয়ে, একদম ন্যূনতম কিন্তু একটা ফিস নিয়ে আমি সবার দিকে তাকিয়ে তোমাদের জন্য কিন্তু একটা ব্যাচ শুরু করতে চলেছি, অনলাইন ব্যাচ। যদি তোমরা চাও তোমরা কিন্তু আমাকে টেলিগ্রামেই পার্সোনালি টেক্সট করে জানাতে পারো, বলতে পারো, কোনো সমস্যা থাকলেও সেটা আমাকে বলতে পারো। তো আমি চাইছি যে আমি সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু নতুন বছর থেকে জানুয়ারি মাস থেকেই ব্যাচটা শুরু করে দেবো, একদম প্রথম সপ্তাহ থেকেই, বুঝতে পারছো? তো এই বিষয়ে তোমরা আমাকে কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে পার্সোনালি টেক্সট করে জানাবে এবং কারো যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলবে। এবং যেটা বলেছিলাম আমি যে একটা বইয়ের কিন্তু অবশ্যই দরকার হয়, তাই প্রত্যেকদিন ক্লাসে সাজেশনে তোমাদের জন্য আমি কিন্তু বাজারের সব থেকে ভালো বইগুলো, যে বইগুলো আমার কাছে থাকে, আমি দেখি সেই বইগুলো কিন্তু তোমাদের জন্য আমি সাজেশনে দিয়েছি। বইগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাছে থাকা উচিত, সেটা ডেসক্রিপটিভ হোক বা অবজেক্টিভ হোক। ক্লিয়ার? তো এই হচ্ছে বিষয়। তো আমরা এবার আজকের যে ট্রান্সলেশনটা সেখানে চলে যাবো। তো ফার্স্ট লাইন কি বলছে আমরা কিন্তু দেখে নেবো। ফার্স্ট লাইন কি বলছে দেখো। হ্যাঁ, তো ফার্স্ট লাইন কি বলছে দেখো। বলছে, দাদা স্কুলে যাইবার সময় মাঝে মাঝে আমাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন। তো যেমনটা তোমাদেরকে আমি বলেছি যে সাধু ভাষায় থাক বা যে কোনো ভাষাতেই থাক না কেন, কোনো প্রবলেম নেই। আমাকে মেন বিষয়টা কি, মেন বিষয়টা হচ্ছে আমাকে সাবজেক্ট খুঁজতে হবে, সাবজেক্টের পরে ভার্ব খুঁজতে হবে। তো মেন আমাদের টার্গেট হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, এটা খুঁজলেই কিন্তু আমাদের কাজ মিটে যাবে। আর বাদ বাকি লেজুর যেগুলো বলেছিলাম এর সামনে বা এর পেছনে দিলেই কিন্তু আমাদের কাজটা মিটে যাচ্ছে। তাহলে এখানে বিষয়টা কি বলতে চেয়েছে, দাদা স্কুলে যাওয়ার সময় মাঝে মাঝে আমাকে সঙ্গে করে নিয়ে যেত। চলো বিষয়টাকে আমরা একটুখানি ভেঙে দেখি, যেমনটা আমরা প্রত্যেকদিন ক্লাস করি। তো দাদা মানে কি? দাদা মানে আমরা বলতে পারি যে মাই এল্ডার ব্রাদার, মাই এল্ডার ব্রাদার, BROTHER, মাই এল্ডার ব্রাদার স্কুলে যাবার সময় মানে যখন সে স্কুলে যেত। তাহলে যখন সে স্কুলে যেত মানে when he, আমি এখনো কিন্তু সরাসরি লিখছি না, আমি জাস্ট ভাঙছি। তো কেউ কিন্তু অন্য কোনো রকম ভাবে নেবে না, কেউ লিখবে না, জাস্ট কিভাবে আমাদেরকে অ্যানালাইজ করতে হয় সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তাহলে when he যেত, when he went to school, simple present tense, goes second form went, তাহলে when he went to school যেত। যাওয়ার সময় সে কি করতো? মাঝে মাঝে ইংলিশ কি? মাঝে মাঝে ইংলিশ কিন্তু আমরা সামটাইমস বলবো, SOME
TIMES, সামটাইমস। ক্লিয়ার? দেখো এখানে কিন্তু আমাদেরকে বুঝতে হবে সামটাইমস লাস্টে একটা এস আছে, আর একটা ওয়ার্ড আমাদের আছে সেটা হচ্ছে কি সামটাইম, SOMETIME। তো এর সঙ্গে গুলিয়ে ফেলবে না, এর সামটাইমের মানে হচ্ছে কোনো এক সময়, কোনো এক সময়, যেটা আমরা গ্রামারের ক্লাসে কিন্তু বহুবার আলোচনা করেছি, তোমাদেরকে বলেছি। তো এই সাম টাইম মানে কোনো এক সময়, এটাকে আমি এক্সাম্পল দিয়ে বলতে পারি যে অনেকদিন আমি বাইরে ছিলাম কাজের সূত্রে এবং বাড়িতে ফিরেছি, এবং আমার একটা বেস্ট ফ্রেন্ড, খুব কাছের বন্ধুকে আমি বলছি ভাই চল একদিন দেখা হোক, একদিন বসে খুব আড্ডা মারা যাবে, তাহলে লেটস মিট সাম টাইম, চল একদিন বা কোনো এক সময় দেখা করি, সেখানে সাম টাইম শব্দটা হবে, লেটস মিট সাম টাইম। ঠিক আছে? আর সামটাইমস কথাটা মাঝে মাঝে, যে আমরা মাঝে মধ্যেই দেখা করি, আমরা মাঝে মধ্যে এই মাঠে খেলি, তাহলে উই প্লে সামটাইমস ইন দিস ফিল্ড, বা উই মিট সামটাইমস, সেখানে এস। বুঝতে পারছো ডিফারেন্সটা? তো এটা ভুলে ফেলে চলবে না। হ্যাঁ, এবং কি বলছে যে আমাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন, মানে যেতেন। তাহলে তোমাদেরকে আমি অনেকবার বলেছি এই যে তেন থাকলে, তেন বা তাম, এগুলো কি অভ্যেস বলছে, সেখানে আমরা কি বলতে পারি, সেখানে আমরা ইউজ টু দিয়ে বাক্য লিখতে পারি, বা নরমালি আমি তোমাদেরকে বলেছি উড দিয়েও লিখতে পারি। উড, ইউজ টু, আচ্ছা ইউজ টু বা উড। ক্লিয়ার? এদের দুজনের পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসবে। ক্লিয়ার? তাহলে আমাকে মাঝে মধ্যেই নিয়ে যেতেন সাথে করে, মানে তার সঙ্গে। তাহলে কি বলবো, যে হি নিয়ে যেতেন, টেক মি টু সামওয়্যার, কাউকে কোনো জায়গায় নিয়ে যাওয়া, টেক সামবডি টু সামওয়্যার। তাহলে মনে করো আমি বললাম যে আমার বাবা আমাকে বাজারে নিয়ে যাবে, যেতেন, গিয়েছিলেন বললে কি হবে, মাই ফাদার টুক মি টু বাজার, মাই ফাদার টুক মি টু স্কুল, যেখানে নিয়ে যাব, টেক সামবডি টু সামওয়্যার, যেখানে যাব তার আগে টু, আর টেন্স অনুযায়ী টেক এর ফর্মটা চেঞ্জ হবে। নিয়ে যাবে বললে উইল টেক বা শ্যাল টেক, টু স্কুল, টু ইউনিভার্সিটি, টু কলেজ, টু মার্কেট, বুঝতে পেরেছো, টু স্টেশন, এরকম। তাহলে হি নিয়ে যেতেন, তাহলে আমরা এখানে টেকটাকে চেঞ্জ করব, উড দেব, হি উড, WOULD, হি উড নিয়ে যেতেন, টেক, হি উড টেক কাকে, আমাকে, মি, তার সাথে। তো সাথে বললে আমাদের প্রিপজিশন কি হয়ে যাবে, সাথে বললে উইথ, আর তার সাথে উইথ হিম। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটার বিশ্লেষণ। তো আমরা এবার কি করব, আমরা এবার সুন্দর করে পুরো বিশ্লেষণটাকে যেমনটা আমরা করি প্রত্যেকদিন মুছে দেব, মুছে দিয়ে কিন্তু সুন্দর করে আমরা দেখো বাক্যটাকে লিখে ফেলবো। তো আমি বারবার বলছি যে তোমাদের আনসার কি দিয়েছে, সেই আনসার কি নিয়ে তোমরা আলোচনা করছো, আমার খুব ভালো লাগছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, দেখো একদিনের জন্যও কিন্তু বসে থাকলে হবে না, আমাদেরকে কিন্তু এই রকমটা হবে, পরীক্ষা হবে, পরীক্ষার আনসার কি দেবে, তার মধ্যে অনেক কন্ট্রোভার্সি থাকবে, অনেক বিতর্ক থাকবে। ঠিক আছে? কিন্তু আমাদেরকে কিন্তু এই বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে গিয়ে আমাদের সময় নষ্ট করলে চলবে না, আমাদের বিষয়টা একটা ক্লারিফিকেশনে আসতে হবে। ক্লারিফিকেশনে এসে আমাদেরকে কিন্তু আমাদের স্ট্রাগলটা সবসময় চালু রাখতে হবে, কন্টিনিউ রাখতে হবে, চালিয়ে যেতে হবে। এবং যারা আলসেমি করছো তাদেরকে আমি বলছি, তারা কিন্তু জীবনে বহু প্রবলেমের মুখোমুখি হবে, তারা কিন্তু এক পাও কিন্তু জীবনে একটা স্টেপও কিন্তু উপরের দিকে উঠতে পারবে না, এটুকু আমি বলে দিচ্ছি। তো সব সময় কিন্তু খাটনির মানসিকতা নিয়ে চলতে হবে, খাটনি করতে হবে। বুঝতে পেরেছো? স্ট্রাগল ছাড়া কিন্তু ইউ উইল নেভার বি সাকসেসফুল ইন লাইফ। অলরাইট? তো চলো আমরা আবার শুরু করে দিই। ফার্স্ট লাইনটা কি বলছে, দাদা স্কুলে যাবার সময় মাঝে মাঝে আমাকে সঙ্গে করিয়া লইয়া যাইতেন। তাহলে সাবজেক্ট কে, দাদা। তাহলে দাদা যেহেতু আমি লিখেছি, দাদা কি আমি এখানে লিখেছি না লিখিনি, তাহলে মাই এল্ডার ব্রাদার। ফার্স্ট লাইন যেহেতু আমরা শুরু করছি, তাহলে মাই এল্ডার ব্রাদার, ELDER, মাই এল্ডার ব্রাদার, মাই এল্ডার ব্রাদার। এবার নিয়ে যেতেন, উড। আচ্ছা, এখানে আমরা হোয়েন দিয়ে শুরু করতে পারি, মাই এল্ডার ব্রাদার দিয়ে শুরু করতে পারি। তাহলে আমরা একটুখানি আমরা হোয়েন দিয়ে শুরু করি কমপ্লেক্সে, তাহলে শুনতে ভালো লাগবে। তাহলে হোয়েন, যখন মাই এল্ডার ব্রাদার, when my elder brother, BROTHER, when my elder brother স্কুলে যেতেন। এখানে কিন্তু যে কনজাংশন দিয়ে যে অংশটা থাকবে সেখানে কিন্তু উড হবে না, সেখানে সিম্পল পাস্ট টেন্স হবে, পরের অংশে কিন্তু উড আসবে। যেমনটা তোমাদের আমি গ্রামারের কাছে বলেছিলাম, কন্ডিশনাল বাক্যে ইফ, when, till, until, after, before এদের সঙ্গে শ্যাল উইল হয় না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হয়। তো এটাও সেরকম কন্ডিশনাল বাক্যের মতনই। তো when my elder brother went to school,
স্কুল, যখন মাই এল্ডার ব্রাদার ওয়েন্ট টু স্কুল, কমা এবার নতুন বাক্য শুরু হচ্ছে যে তিনি আমাকে মাঝে মধ্যেই, হি নিয়ে যেতেন, উড আসবে, উড, হি উড, এবার সামটাইমসটা এর সঙ্গে যোগ করে দেবো, হি উড সামটাইমস, SOME সামটাইমস, TIMES, হি উড সামটাইমস আমাকে নিয়ে যাওয়া, টেক বললাম আমি, হি উড সামটাইমস টেক মি উইথ তার সাথে, তাহলে উইথ হিম, HIM, ফুল স্টপ। তাহলে এই হচ্ছে পুরো বাক্যটা, ঠিক আছে? কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও। when my elder brother went to school, যখন আমার বড় ভাই স্কুলে যেত, he would sometimes, সে মাঝে মধ্যে take me, আমাকে নিয়ে যেত to school, ঠিক আছে? take me with him, আর স্কুল লেখার দরকার নেই, তার সাথে আমাকে নিয়ে যেত। তো এই হচ্ছে বিষয়বস্তু। এবার আমরা কিন্তু টুকটুক করে আমাদের ঠেলাগাড়িটা নিয়ে আমরা নেক্সট সেন্টেন্সের দিকে চলে যাব, ঠিক আছে? ওকে, তাহলে মুভিং অন টু দ্য নেক্সট সেন্টেন্স। তো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখে নেব, যে দাদাদের মাস্টারটি বড় ভালো মানুষ ছিলেন, দাদাদের মাস্টারটি বড় ভালো মানুষ ছিলেন। তাহলে দাদাদের, যেহেতু আমরা একবার দাদা লিখে ফেলেছি, তাহলে আমাদের আর দাদা দেওয়ার দরকার নেই, আমরা কি দেবো, দাদা মানে তার, তাহলে হিজ মাস্টারটি, হিজ মাস্টার, MASTER, হিজ মাস্টার বা হিজ টিচার দিয়ে দাও, হিজ টিচার, TEACHER, হিজ টিচার বড় ভালো মানুষ ছিলেন। তাহলে দেখো প্রথমে আমি সাবজেক্ট দিয়েছি, সাবজেক্টের পরে আমাদের কি দিতে হবে, ভার্ব দিতে হবে। ভার্ব ছিলেন, পাস্ট টেন্সে ছিলেন মানে ওয়াজ, তাহলে হিজ টিচার বা হিজ মাস্টার ওয়াজ। এবার একজন ওয়াজ আ ভালো মানুষ, খুব বড় ভালো, বড় মানে ভেরি, VERY, ওয়াজ আ ভেরি ভালো মানুষ, গুড ওয়াজ আ ভেরি গুড ম্যান, ওয়াজ আ ভেরি গুড ম্যান, বা তুমি এখানে গুড ম্যান না দিয়ে গুড হিউম্যান বিংও দিতে পারো, ওয়াজ আ ভেরি গুড হিউম্যান বিং, BEING, হিউম্যান বিং, বা ওয়াজ আ ভেরি নাইস ফেলো, ওয়াজ আ ভেরি নাইস ফেলো, ঠিক আছে? ওয়াজ এ ভেরি, আচ্ছা আমি ভেরি থেকে লিখি ভেরি নাইস, NIC, নাইস ফেলো, FELLOW, ঠিক আছে? যে কোনো একটা তোমরা বলতে পারো। কি লিখলাম একবার সুন্দর করে দেখে নাও, হিজ। আচ্ছা, প্রথম লাইনের ফার্স্ট অক্ষর, ফার্স্ট লেটারটা আমরা কিন্তু শুড বি ইন ক্যাপিটাল লেটার, ক্লিয়ার? তাহলে হিজ মাস্টার বা হিজ টিচার ওয়াজ ছিল আ ভেরি গুড ম্যান, বা ওয়াজ আ ভেরি নাইস ম্যান, ওয়াজ আ ভেরি নাইস ফেলো, বা ওয়াজ আ ভেরি গুড হিউম্যান বিং। তো এই হচ্ছে কিন্তু পুরো সেন্টেন্সের ট্রান্সলেশন। আমরা এবার সুন্দর করে কিন্তু নেক্সট সেন্টেন্সে যাব। তো তোমাদের এখানে আমি একটা কথা বলে রাখি, দেখবে মাঝে মাঝে আমি পড়াতে যেটা আমার হয়, আমার ভুলটা আমি তোমাদের সাথে সবার সাথে স্বীকার করে নিচ্ছি, ঠিক আছে? যে পড়াতে আমি যখন লেখাচ্ছি, মানে কথা বলাতে এবং তোমাদেরকে বোঝাতে গিয়ে আমি এতটা ইনভলভ হয়ে পড়ি, মাঝে মাঝে দেখবে ধরো আমি টিচার লিখছি, টিচার লিখতে গিয়ে হয়তো টিটাই দিলাম না, যেটা উচিত নয়। সবসময় কনসিয়াসলি অ্যাটেন্টিভলি অবশ্যই দেখতে হবে, আমি চেষ্টা করি যে না হওয়ার, কিন্তু মাঝে মাঝে দেখা গেল হয়ে গেল, আমি বলছি টি, লিখছি টি, কিন্তু ফাইনালি লেখার সময় দেখা গেল টিটা মিস হয়ে গেল বা আর দিলাম না। এটা কিন্তু অন্যরকম ভাবে নেবে না, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে জাস্ট শুধুমাত্র এতটাই ইনভলভমেন্টের জন্য কিন্তু বিষয়টা হয়। তো এগুলোকে তোমরা অ্যাভয়েড করবে। তো নেক্সট আমরা কি বলবো দেখো, নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাবো। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখবো। বলছে যে আমি মনে করিতাম স্কুলের মাস্টাররাই বোধ হয় এইরূপ। বলছে এবার স্কুলে গিয়ে দেখলাম যে স্যার খুব ভালো মানুষ, এটা দেখে আমার মনে হয়েছিল যে স্যাররা বোধ হয় এরকম ভালো মানুষই হয়ে থাকেন, ঠিক আছে? তো সেটাই বলতে চেয়েছে। তো আমি মনে করিতাম মানে আই থট, ঠিক আছে? আমি ভেবেছিলাম, মনে করিতাম, আই উড অলওয়েজ থট, আই উড অলওয়েজ থিঙ্ক। বললাম যে করিতাম, বলিতাম, খেতাম, যেতাম, এরকম বললে কি উড, তাহলে আই উড অলওয়েজ থিঙ্ক, আমি সবসময় ভাবিতাম, কি ভাবিতাম, যে স্কুলের মাস্টাররাই বোধহয় এরকম হয়। তাহলে আচ্ছা বাক্যটাকে আমরা আগে ভেঙে নিই, কি বলছে দেখে নিই। তাহলে আমি মনে করিতাম, তাহলে আই উড, WOULD, আই উড অলওয়েজ থিঙ্ক, THINK। উড রয়েছে, আমাদেরকে তো মেন ভার্বের ফার্স্ট ফর্ম দিতেই হবে। তাহলে আমি মনে করিতাম মানে আমি সবসময় মনে করিতাম, যেতাম, খেতাম, বললাম উড, তাহলে আই উড অলওয়েজ থিঙ্ক, আমি সবসময় ভাবতাম। এখানে একটা দ্যাট দেব, দ্যাট যে আই উড অলওয়েজ থিঙ্ক দ্যাট স্কুলের মাস্টাররাই মানে অল দ্য স্কুল টিচার্স, স্কুলের মাস্টাররাই মানে অল দ্য স্কুল টিচার্স, তাহলে অল দ্য স্কুল টিচার্স, SCHOOL, অল দ্য স্কুল টিচার্স, TEACHERS,
TEA, দেখো আবার আর দিতে যাচ্ছিলাম, TEACHERS, ক্লিয়ার, এমনটা হয়। তো আই উড অলওয়েজ থিঙ্ক, আমি সবসময় ভাবতাম দ্যাট, যে তোমরাও কিন্তু লেখার সময় এই জিনিসগুলো হয়ে থাকে, সবারই হয়, তো এই জিনিসগুলো খেয়াল করবে যাতে এগুলো না হয়। আই উড অলওয়েজ থিঙ্ক, আমি সবসময় ভাবতাম দ্যাট অল দ্য টিচার্স, ঠিক আছে, এখানে দু রকম ভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, দু রকম ভাবে আমি এখানে একটা স্টার মার্ক দিয়ে দিই, তাহলে আই উড অলওয়েজ থিঙ্ক, আমি সবসময় ভাবতাম দ্যাট অল দ্য টিচার্স মাস্ট বি, অবশ্যই হয়ে থাকবেন, MUST, মাস্ট বি, অবশ্যই হবেন, মাস্ট বি লাইক হিম, এটা একরকম লিখলাম। আই উড অলওয়েজ থিঙ্ক, আমি সবসময় ভাবতাম দ্যাট অল দ্য স্কুল টিচার্স মাস্ট বি লাইক হিম। এবার আমরা দেখো আর এক রকম ভাবেও লিখতে পারি, যে আই উড, WOULD, আই উড, যদি এই উডের জায়গায় কেউ নর্মাল থট লেখো তাহলেও কিন্তু কোনো ভুল হবে না, বারবার বলছি, ঠিক আছে। আই উড অলওয়েজ, ALWAYS, আই উড অলওয়েজ থিঙ্ক, THINK, আই উড অলওয়েজ থিঙ্ক দ্যাট, আমি ভাবতাম যে অল দ্য স্কুল টিচার্স, অল দ্য স্কুল, SCHOOL, স্কুল টিচার্স, TEACHERS, অল দ্য স্কুল টিচার্স। এবার বোধ হয়, এই বোধ হয়টাকে আমরা সাপোজ টু বি বলি, হি ইজ সাপোজ টু বি লাইক দিস, ইট ইজ সাপোজ টু বি লাইক দিস, ইট ওয়াজ সাপোজ টু বি লাইক দিস, দে ওয়ার সাপোজ টু ডু দ্যাট, ঠিক আছে, এইরকম। তাহলে বোধ হয় সাপোজড, তাহলে অল দ্য টিচার্স আর, আচ্ছা আর দেবো না, কারণ ওয়্যার দেবো, পাস্ট টেন্সে লিখছি ওয়্যার, অল দ্য টিচার্স ওয়্যার সাপোজ টু বি, SUPPOSED, supposed to be like him, HIM, ক্লিয়ার, এই হচ্ছে বাক্যটা। তাহলে কি বললাম দেখো, ফার্স্ট আমরা বলেছি আই উড অলওয়েজ থিঙ্ক দ্যাট অল দ্য স্কুল টিচার্স মাস্ট বি লাইক হিম। নেক্সট কি বললাম, আই উড অলওয়েজ থিঙ্ক, আমি সবসময় ভাবতাম দ্যাট যে অল দ্য স্কুল টিচার্স ওয়্যার সাপোজ টু বি লাইক হিম, ক্লিয়ার, এই হচ্ছে কিন্তু এই সেন্টেন্সের ট্রান্সলেশন। আমি মনে করতাম স্কুলের মাস্টাররাই বোধহয় এইরূপ হয়। চলো নেক্সট আমরা সেন্টেন্সে চলে যাবো। এবার কি বলছে দেখো, নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, দেখে নেবো, বাড়িতে 3 বছর ধরিয়া কয়েকখানি বই শেষ করিলাম। তাহলে বাড়িতে মানে কি, বাড়িতে ফার্স্ট চলে আসে, বাড়িতে মানে অ্যাট হোম, বাড়িতে মানে হচ্ছে অ্যাট হোম, ক্লিয়ার। দেখো নর্মালি তোমাদেরকে বলে দিই, নর্মালি কিন্তু হোমের আগে কোনো প্রিপোজিশন বসে না। নর্মালি মনে করো আমি বললাম কি, আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম, আমি কাউকে জিজ্ঞেস করছি কেউ কি বাড়িতে আছো, ইজ এনিবডি হোম, ইজ এনিবডি হোম, ঠিক আছে। কিন্তু যদি তোমাদের প্রিপোজিশন দেওয়ার প্রয়োজন হয় বা মনে হচ্ছে এখানে একটা প্রিপোজিশন দিলে ভালো হয়, তাহলে হোমের আগে প্রিপোজিশন কিন্তু অলওয়েজ শুড বি অ্যাট শুড বি দ্য প্রিপোজিশন, ঠিক আছে, দ্যাট শুড বি প্লেসড বিফোর অ্যাট ইফ ইউ নিড টু প্লেস আ প্রিপোজিশন বিফোর হোম, দ্য ওয়ার্ড হোম, ক্লিয়ার। তাহলে অ্যাট হোম, তাহলে বাড়িতে এখানে তোমাদের মনে হচ্ছে একটা প্রিপোজিশন না দিলে তো স্যার হবে না, তাহলে অ্যাট হোম দিলে অ্যাট, না দিলে নো প্রিপোজিশন, ক্লিয়ার, কিন্তু দিতে হবে এখানে। তো অ্যাট হোম, বাড়িতে 3 বছর ধরিয়া, তাহলে 3 বছর ধরে, ঠিক আছে, কয়েকখানি বই শেষ করেছে। এখানে ধরে বলতে কিন্তু ফর 3 ইয়ার্স দেবো না, ফর 3 ইয়ার্স নয়, ফর এবং সিন্সের পরে সময় মেনশন আমরা করব কখন, পারফেক্ট টেন্সে বা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে বলছে 3 বছর ধরে, মানে 3 বছরের মধ্যে, এখানে ধরিয়াটা কি বলছে, মধ্যে, 3 বছরের মধ্যে কয়েকখানি বই শেষ করিলাম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে অ্যাট হোম 3 বছরের মধ্যে, মানে এখানে তোমরা বলতে পারো যে ইন 3 in 3 years, YEARS, in 3 years, বা তোমরা বলতে পারো within 3 years, বলতে পারো in 3 years, within 3 years, in বা within WITHIN, within বলতে পারো, বা এখানে তোমরা বলতে পারো যে over the course of 3 years, over, OVER, কঠিনে যাবে না, in লিখবে, within লিখবে, আমি বলে দিচ্ছি over the course, COURAC, over the course of, বললাম না, over a period of 10 years, over a period of 1 year, ঠিক আছে। তো সেরকম over the period বা over the course বা over the period বলতে পারো, PERIOD, তাহলে over the period of, over the course of 3 years, YEARS, বলতে পারি 3 বছরের মধ্যে কয়েকখানি বই। তাহলে এখানে কয়েকখানি মানে হচ্ছে বলতে পারি আমরা a few books, BOOKS, a few books, বা several বলতে পারো, several books, SEVERAL, several books বা a few books, ক্লিয়ার। শেষ করিলাম মানে আমি কিন্তু শেষ করেছিলাম,
তাহলে অতীতে কোনো কাজ শেষ করা হয়ে গেছিল বললে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট মানে আই শেষ করেছিলাম, আই হ্যাড ফিনিশড, FINISHED, আই হ্যাড ফিনিশড বা আই হ্যাড কমপ্লিটেড, COMPLETED, আই হ্যাড কমপ্লিটেড। এবার শেষ করেছিলাম a few books, several books, ক্লিয়ার। এবার আমরা কিন্তু মুভ অন টু আওয়ার ফাইনাল ফিনিশে আমরা চলে যাব, ক্লিয়ার। তো ফাইনাল যে আমরা বাক্যটা ফাইনাল টাচ, তাহলে ফাইনাল টাচটা আমরা দেবো এবার। তাহলে এই হচ্ছে পুরো বিষয়টা কিন্তু আমরা ভাঙলাম। এবার কি বলছো দেখো, সুন্দর করে, কত সুন্দর ফাইনালি কিন্তু আমরা লিখবো। দেখো সুন্দর করে মাথায় রাখবো, অলওয়েজ মাথায় রাখবো সাবজেক্ট ভার্ব বাদ বাকি অংশ লেজুর আগে বা পরে যে কোনো এক জায়গায় দিলেই হবে। তাহলে বাড়িতে এটা আগে দাও, তাহলে অ্যাট হোম, বাড়িতে কমা দিয়ে দাও, এটা কিন্তু আচ্ছা অ্যাট, দেখো এরপরে কিন্তু আমি টি দেইনি, এই ভুলটাই আমি বলছি, তো এটাকে সবসময় অ্যাভয়েড করবে, ঠিক আছে। অ্যাট হোম, বাড়িতে 3 বছর ধরিয়া কয়েকখানি বই শেষ করিলাম, মানে এবার সাবজেক্ট আমি শেষ করেছিলাম, আই হ্যাড কমপ্লিটেড বা আই হ্যাড ফিনিশড, FINISHED, যে কোনো একটা, কমপ্লিটেড ফিনিশড, both are equally correct, clear। তো ভার্ব শুধু ভার্বের চেঞ্জ, তাহলে অ্যাট হোম আই হ্যাড কমপ্লিটেড বা আই হ্যাড ফিনিশড a few books, FEW, a few books, BOOKS, a few books। এবার 3 বছর ধরে, 3 বছর মানে in 3 years, THREE, in 3 years, YEARS, in 3 years, বা যেমনটা তোমাদেরকে বললাম যে ওভার দ্য পিরিয়ড, আমি বলবো ছোট করে লিখবে, ওভার দ্য পিরিয়ড, PERIOD, ওভার দ্য পিরিয়ড অফ 3 years, THREE, 3 years, YEARS। তো এই হচ্ছে কিন্তু পুরো বাক্যটা, অ্যাট হোম আই হ্যাড ফিনিশড বা আই হ্যাড কমপ্লিটেড a few books in 3 years, বা ওভার দ্য, এখানে আমি স্ল্যাশ দিলাম, ওভার দ্য পিরিয়ড অফ 3 years বা ওভার দ্য কোর্স অফ 3 years, ঠিক আছে। ওকে, তাহলে এনিওয়ান ইউ শুড টেক, মানে এই কোর্স বা পিরিয়ড এর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমরা নিতে পারো। তো এই হচ্ছে বাক্যটা। কোনো প্রবলেম হলে আমাকে বারবার বলছি, কোনো রকমের প্রবলেম, যে কোনো ধরনের সমস্যা তোমরা গ্রুপে আমাকে বলবে, এবং আমার কখনো ইম্পর্টেন্ট কোনো PDF তোমাদেরকে প্রোভাইড করা হলে আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপ, মানে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যে গ্রুপটা দেওয়া আছে জয়েন হয়ে যাবে। সমস্ত কিছু ইন্ট্রোডাকশন তোমাদের সঙ্গে আমার ডাইরেক্ট ইন্ট্রোডাকশন কিন্তু একমাত্র টেলিগ্রাম গ্রুপে হবে, তো সবাইকে বলবো টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাও। ওকে, এবং যে পেইড ক্লাস বা অনলাইন ক্লাসের কথা তোমরা বলছো, আমি কিন্তু জানুয়ারি মাসের ফার্স্ট সপ্তাহ থেকে শুরু করব ঠিক করেছি, সিদ্ধান্ত নিয়েছি। তো যারা ইন্টারেস্টেড তারা কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে নয়, টেলিগ্রামে গিয়ে আমাকে পার্সোনালি, আমার যে টেলিগ্রামের যে পার্সোনাল প্রোফাইল, সেখানে তোমরা কিন্তু আমাকে পার্সোনালি টেক্সট করে জানাবে, ঠিক আছে। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, একদম ন্যূনতম একটা ফিস নিয়ে তোমাদেরকে কিন্তু আমি অবশ্যই কিন্তু অনলাইনের কোর্স ফিটা রাখবো। তো এই বিষয়ে কোর্স ফি নিয়ে কিন্তু কারোর কোনো সমস্যা থাকবে না, আমি তোমাদেরকে এটা আশ্বাস দিচ্ছি, বলছি। এবং সেই কারণে যেহেতু ফিসটা ন্যূনতম, সেই কারণে আমি কিন্তু চাইছি যে বেশি সংখ্যক স্টুডেন্টকে নিয়ে আমি একটা ক্লাস করাতে চাইছি। তো চলো, কোনো সমস্যা, তবে বেশি স্টুডেন্ট আমরা রাখবো না, আমরা চেষ্টা করবো 1, 2, 3টে ব্যাচ আগে আমরা দেখি তোমরা কতজন স্টুডেন্ট, তোমরা কত আগ্রহী, সেই অনুযায়ী কিন্তু আমি ব্যাচ করবো। এবং ব্যাচ নিয়ে কোনো প্রবলেম নেই, প্রত্যেককে আমি অনলাইনে যতটা ইকুয়ালি ইম্পর্টেন্স যে তোমাদেরকে পড়াই, প্রত্যেককে আমি ইকুয়ালি ধরে কিন্তু সেইভাবেই আমরা কিন্তু করবো, না হলে কিন্তু আমি পড়াবো না। তো এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য, প্রত্যেকটা স্টুডেন্ট আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো। চলো নেক্সট সেন্টেন্স কি বলছে আমি দেখে নেবো। নেক্সট সেন্টেন্স কি বলছে, যে তারপর আমাকে স্কুলে পাঠাইয়া দিল। তারপর এটাকে ভাঙি, তারপর মানে কি, তারপর মানে দেন বলতে পারি, দেন বা আফটার দ্যাট, আমরা কোনো বাক্য না মিস করিনি। তাহলে তারপর আমাকে স্কুলে পাঠিয়ে দিল, তাহলে এটাকে আমরা বলতে পারি দেন, তারপর বা নেক্সট বলতে পারি, আফটার দ্যাট বলতে পারি, ঠিক আছে। দেন বলতে পারি, আমরা নেক্সট বলতে পারি, বা আমরা আফটার দ্যাট বলতে পারি, AFTER, আফটার দ্যাট, ঠিক আছে। আফটার দ্যাট আমাকে স্কুলে পাঠিয়ে দিল, তাহলে ভালো করে দেখো, আমি এখানে একটা স্টার মার্ক দিয়ে দিই, দু রকম ভাবে লিখতে পারি, অ্যাক্টিভে প্যাসিভে। তাহলে নেক্সট বা দেন বা আফটার দ্যাট, তারা, সাবজেক্ট দিলাম, তারা আমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছিল, দে পাঠিয়ে দিয়েছিল, সেন্ড তার সেকেন্ড ফর্ম সেন্ড, সিম্পল পাস্টে লিখছি আমরা, দে সেন্ড, তারা পাঠিয়েছিল কাকে, আমাকে, দে সেন্ড মি। কোথাও পাঠালে প্রিপোজিশন হবে টু স্কুল, SCHOOL, ক্লিয়ার। এইবার এখানে বলে দিই, তোমরা যে ভুলটা করবে সেই ভুলটা গ্রামারের ক্লাসে আমি প্রচুর বার করিয়েছি,
বারবার বলছি সামনে কিন্তু আমাদের ডাব্লিউবিপি এবং কেপির এক্সাম হতে চলেছে খুব শীঘ্রই। তো সবাইকে বলবো আমরা কিন্তু আজকেও শুরু করতে পারি ডাব্লিউবিপি কেপির জন্য। আমরা কিন্তু একটা র্যাপিড ক্লাসের ব্যবস্থা করব, আমরা সমস্ত রকমের টপিক মিশিয়ে কিন্তু আমরা ক্লাস করব। তাই সবাইকে বলবো যে আগে আমরা পিএসসি প্রিলিমিনারির আগে যে ক্লাসগুলো করেছিলাম আমি কিন্তু সুন্দর করে লিস্ট করে দিয়েছি, যে মিক্সড প্র্যাকটিস সেট বলে একটা লিস্ট আছে, ইররের লিস্ট আছে, ভোকাবুলারির লিস্ট আছে। তোমরা যারা নতুন ক্লাসে আসছো আমি বলবো তারা কিন্তু ওই ক্লাসগুলো দিয়ে শুরু করো। ক্লিয়ার? একই আমি বলেছি কি ইংলিশের কিন্তু কোনো সিলেবাস নেই যে পিএসসির জন্য একরকম ইংলিশ, এসএসসির জন্য একরকম ইংলিশ, ডাব্লিউবিসিএস এর জন্য একরকম ইংলিশ, ঠিক আছে? ডাব্লিউবিপি কেপির জন্য ইংলিশের লেভেল ইকুয়াল, সব পরীক্ষার ইংলিশ কিন্তু সেম। বুঝতে পেরেছো? যে তোমাদেরকে বোঝাবে সে কিন্তু ভুল বোঝাচ্ছে, ইংলিশ সব লেভেল কিন্তু সেম। বুঝতে পেরেছো? আর যেমনটা বলেছি যে সমস্ত পরীক্ষা কিন্তু এসএসসি কে ফলো করেই করা হয়, তাই আমি বলবো সবসময় যে এসএসসি প্রিভিয়াস ইয়ার্স ফলো করে আমাদেরকে কিন্তু এগোতে হবে। তো কি বলছে দেখো ভাই, হ্যাঁ, দে সেন্ট মি টু স্কুল, যেটা বলতে গিয়ে আমি থেমে গেলাম যে স্কুলের আগে অনেকে আমরা দা দিয়ে ফেলবো, এখানে কিন্তু আমরা দা দিয়ে ফেলবো, দাটা আমরা দেব না। কারণ কি আমি বলেছি ইরর করাতে গিয়ে যে কোনো প্রতিষ্ঠান, সেটা স্কুল হোক, টেম্পল হোক, চার্চ হোক, মস্ক হোক, বাজার হোক, ইউনিভার্সিটি হোক, কলেজ হোক, কোনো প্রতিষ্ঠান, জেল হোক, কোনো প্রতিষ্ঠান যে কারণে তৈরি সেই প্রতিষ্ঠানে সেই কারণে যদি কেউ যায় সেই প্রতিষ্ঠানের আগে কোনো আর্টিকেল হবে না। মনে করো আমি বললাম আমি স্কুলে গেছিলাম, আমি স্টুডেন্ট, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গেছিলাম, কিন্তু আমার বাবা মা স্কুলে গেছিল, আমার বাবা মা স্কুলে কিন্তু পড়তে যায়নি, আমি পড়তে গেছিলাম, তাহলে নো প্রিপোজিশন। বাবা মা স্কুলে আমার খবর নিতে গেছিল, তখন স্কুলের আগে দা হবে। মাই প্যারেন্টস ওয়েন্ট টু দা স্কুল, বুঝতে পেরেছো? আই ওয়েন্ট টু স্কুল, ক্লিয়ার? তাহলে এখানে তারা আমাকে স্কুলে পাঠিয়েছিল, আমি তো স্কুলে পড়তে গেছিলাম, তাহলে স্কুলের আগে নো দা, ক্লিয়ার? তাহলে দেন নেক্সট বা আফটার দ্যাট দে সেন্ট মি টু স্কুল, ক্লিয়ার? এই হচ্ছে এই বাক্যটা সুন্দর করে। এবার যাবো আমরা নেক্সট সেন্টেন্স, কি বলছে দেখো, মুভিং অন টু দ্য নেক্সট সেন্টেন্স। তাহলে কি বলছে আমরা দেখে নেবো। বলছে যে কয়েক বছর বেশ কাটিল, মানে কয়েক বছর আমি খুব ভালোভাবে কাটিয়েছিলাম, ঠিক আছে? তাহলে কিন্তু মাস্টারকে আর তত ভালো লাগে না, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তত মানে তত মানে আমি বলে দিই, তত মানে হচ্ছে অ্যাজ মাচ, MUCH। আর ইংলিশ কি? আর ইংরেজি হচ্ছে এনিমোর মানে হচ্ছে আর, বুঝতে পেরেছো? এনিমোর। আচ্ছা, আমাদের কালিটাকে একটু বড় করতে হবে, একটুখানি কালিটাকে দেখে একটু বড় করে নি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এনিমোর। মাস্টারকে মানে কি? মাস্টারকে মানে টিচারকে, TEACHER, টিচারকে। কিন্তু ইংরেজি তোমরা সবাই জানো, কিন্তু ইংরেজি হচ্ছে বাট, ঠিক আছে? বেশ কয়েকটি, আচ্ছা বেশ কয়েক বছর মানে a few years, ঠিক আছে? বেশ কয়েক বছর মানে a few years, YEARS, ঠিক আছে? কয়েক বছর মানে a few years, ঠিক আছে? আচ্ছা বেশ কাটিল, আমি ভুল বললাম, বেশ কাটিল মানে নাইসলি, NICELY, নাইসলি। কাটিল মানে এখানে প্যাসিভে লিখতে পারো আমি কাটিয়েছিলাম বললে I spent, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর যদি প্যাসিভে লিখতে চাও তখন কিন্তু অবজেক্টটা আগে দিতে হবে। a few years মানে কয়েক বছর, were spent, spent, were spent। বা যদি লিখতে চাও যে past, কেটে গেল, অতিবাহিত হয়ে গেল, PASSED, passed off, a few years passed off very nicely বা নাইসলি। চলো আমরা সুন্দর করে দেখে নিই রকম ভাবে লিখতে পারি, কোনো ব্যাপার কিচ্ছু নেই, সুন্দর করে আমরা লিখবো। তো কি বলছে দেখে নাও বাক্যটা। হ্যাঁ, তাহলে বলছে কি কয়েক বছর বেশ কাটিল। তাহলে ফার্স্ট আমরা কি লিখতে পারি? স্টার মার্ক দেবো, লিখতে পারি এক রকম যে কয়েক বছর, একটা কয়েক বছরকেই সাবজেক্ট ধরে করি। বলছি a few years, YEARS, a few years অতিবাহিত হয়ে গেছিল, সিম্পল পাস্ট। তাহলে a few years passed off, PASSED, passed off, a few years passed off nicely, NICELY, a few years passed off nicely। আমি দুটো অংশকে ভাঙি, এই অংশটাকে কত রকম ভাবে লিখতে পারি দেখে নাও। a few years passed off nicely। তাহলে এখানে আমরা আরেক রকম ভাবে লিখতে পারি যে আমি কাটিয়েছিলাম, I spent, আচ্ছা বেশ কাটিল সেখানে নেই তো, না ঠিক আছে। I spent, আমি কাটিয়েছিলাম a few years, I spent a few years, YEARS, I spent a few years nicely, NICELY, ক্লিয়ার? ফুল স্টপ দিয়ে দিলাম। আচ্ছা এবার এটা দেখো দুটোই কিন্তু অ্যাক্টিভ, এখানে few years কে সাবজেক্ট ধরেছি, এখানে I সাবজেক্ট। তাহলে a few years passed off nicely বা I spent a few years nicely। এবার যদি আমি প্যাসিভে করি, তাহলে প্যাসিভে করলে কি হবে? a few years, a few, খালি চেঞ্জ করি,
a few years, years, a few years were spent, কারণ এই ইয়ার্স গুলোকে কাটানো হয়েছে আমার দ্বারা, তাহলে a few years were spent, spent nicely, a few years spent nicely, ঠিক আছে, nicely, NICELY। তো প্রথম অংশটাকে এই তিন রকম ভাবে লিখতে পারি, a few years passed off nicely, ঠিক আছে, I spent a few years nicely, বা a few years were spent nicely, গেল। এইবার পরের অংশে চলে আসে, বলছে কিন্তু মাস্টারকে আর তত ভালো লাগে না, মাস্টারকে আর তত ভালো লাগে না, তাহলে সাবজেক্ট এর দ্বিতীয় অংশ করব আমরা। নেক্সট পার্ট কি বলছে, মাস্টারকে, মানে বাট, ফুল স্টপ কেউ দেবে না, বাট আমি পছন্দ করতাম না, I did not, সিম্পল পাস্টে নেগেটিভ করতে গেলে did not, সিম্পল প্রেজেন্টে নেগেটিভ করতে গেলে do not, does not। আমি খাই, I eat, আমি খাই না, I do not eat। সে খায়, he eats, সে খায় না, he does not eat, ক্লিয়ার? তো এখানে তাহলে বাট আমি পছন্দ করতাম না, আমি পছন্দ করি, I like, আমি পছন্দ করি না, I do not like, আমি পছন্দ করতাম, I liked, আমি পছন্দ করতাম না, I did not like। তাহলে I did not like কাকে পছন্দ করতাম না, টিচারকে। I did not like the teacher, TEACHER, I did not like the teacher ততটা মানে as much, MUCH, I did not like the teacher as much, আর বললে কি, anymore, বললাম সেটা আমরা প্রথমে আলোচনা করেছি, anymore, MORE, তাহলে বাট I did not like the teacher as much anymore। তো এই হচ্ছে কিন্তু সুন্দর করে আমরা প্যাসেজটা করলাম, দেখো এই লাইনটা কিন্তু সুন্দর করে আমরা লিখলাম। কারো কোনো রকমের কোনো প্রবলেম হলে অবশ্যই কিন্তু গ্রুপে জানাবে। নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাব। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো, নেক্সট সেন্টেন্স বলছে কবে বড় হইয়া স্কুল ছাড়িয়া দিব এই চিন্তা অনবরত মনে হইতো। তাহলে বলছে কবে আমি বড় হব এবং কবে স্কুল ছেড়ে দেব এই চিন্তা আমার মনে কিন্তু অনবরত হতো। তাহলে এই চিন্তা মানে কি, এই চিন্তা মানে দিস থিঙ্কিং বলতে পারি, দিস থট বলতে পারি, অনবরত মানে কি, আচ্ছা বললাম বলে দিই। তাহলে এই চিন্তা আমার মনে হইতো মানে আমি মনে করিতাম, তাহলে আই থট, দেখো দ্বিতীয় বাক্যটাকে আমি লিখতে পারি, দ্বিতীয় বাক্যটাকে যে, হ্যাঁ দ্বিতীয় বাক্যটাকে দেখো লিখতাম আমি অনবরত মনে হইতো মানে আমি অনবরত মনে করতাম, তাহলে সেটাই লিখবো। দেখো একদম সিম্পল, আমি যেমনটা বলেছি বাক্য বাক্যের মতো থাকবে, আমি লেখার সময় আমার সুবিধা মতো বাক্যটাকে আমি ঘুরিয়ে নেব, আমার মতো করে নেব, এক্সাক্ট একদম যেমন আছে তেমন করতে যাবো, ঝামেলায় পড়বো, প্রবলেমের মধ্যে পড়বো এবং সমস্যা হবে, কিন্তু নাম্বার ভুল হবে, নাম্বার কিন্তু ভালো হবে না, নাম্বার ভালো হবে না নাকি, বাক্য ভুল হলে নাম্বার কিন্তু হবেই না। তাহলে আমি অনবরত মনে হতো মানে আমি অনবরত মনে করতাম, তাহলে আই কনস্ট্যান্টলি, CONSTANTLY, তাহলে অনবরত মানে হচ্ছে কনস্ট্যান্টলি, আই কনস্ট্যান্টলি মনে করতাম, থট THOUGHT, ঠিক আছে। তাহলে আই কনস্ট্যান্টলি থট, আমি একভাবে এক নাগারে মনে করতাম যে কবে বড় হব, কবে আমি বড় হব এবং স্কুল ছেড়ে দেবো। তাহলে ওয়েন, দেখো এই বাক্যটাকে দুরকম ভাবে লেখা যেতে পারে, আমি স্টার মার্ক দিয়ে দিই, এটা একরকম, আই কনস্ট্যান্টলি থট ওয়েন আমি বড় হব, ভালো বড় হইয়া স্কুল ছাড়িব, বড় হব স্কুল ছাড়বো, when I would, WOULD, when I would grow up, কখন আমি বড় হব, and live, LEAVE, and live school, SCHOOL। কি লিখলাম ভালো করে দেখে নাও, আমরা আরো অনেক রকম ভাবে লিখবো। তো I constantly thought, আমি একভাবে ভাবতাম, when কখন, I would grow up, এই গ্রো আপটাকে তুমি বলতে পারো I would become old enough, ঠিক আছে, আচ্ছা চলো কোনো সমস্যা নেই। তাহলে কনস্ট্যান্টলি আই থট, আমি ভাবতাম when I would grow up, আমি বড় হব, and leave school, এটা একরকম ভাবে লিখলাম। আর এক রকম ভাবে আমরা লিখতে পারি যে আমি কনস্ট্যান্টলি ভাবতাম, I constantly, CONSTANTLY, I constantly thought, THOUGHT, I constantly thought when when কখন আমি বড় হব, I would, মানে অতীতের বর্ণনা করতে গিয়ে ভবিষ্যৎকাল আসলে আমি বলেছি উড আনতে হবে, তাই তো। তাহলে উইল হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, অতীতের মধ্যে যখন সিম্পল প্রেজেন্ট নয়, উইল হচ্ছে সিম্পল ফিউচার টেন্স, অতীতের মধ্যে বর্ণনা করতে গেলে যখন ভবিষ্যৎকাল আসবে উইলটা উড হয়ে যাবে, ক্লিয়ার। তাহলে আই কনস্ট্যান্টলি থট, আমি অনবরত ভাবতাম, when I would become, BECOME, I would become old, OLD, old enough,
AEN, আগেটায় গ্রো আপ লিখেছি, এখানে ওল্ড এনাফ লিখলাম, যথেষ্ট বড় হব। when I would become old enough, ENOUGH, I would become old enough to leave school, SCHOOL, ক্লিয়ার? যার যে রকম ভাবে খুশি সেই রকম ভাবে লিখবে। কি লিখলাম দেখে নাও, I constantly thought, ফার্স্ট বাক্য, আমি এক নাগাড়ে ভাবতাম, when I would grow up বা when I would become old enough and leave school, এটা একরকম। আর একটা কি লিখেছি দেখো, পার্টিসিপল দিয়ে যুক্ত করেছি এখানে পার্টিসিপল দিয়েছি, ক্লিয়ার? যে I constantly thought, আমি একভাবে ভাবতাম, when I would become, কবে আমি হব, old enough, ঠিক আছে, কবে আমি when I would grow up to leave school, আমি এখানে ওল্ড এনাফ লিখেছি, আমি কবে যথেষ্ট বড় হব এই স্কুলটাকে ছাড়ার জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে দু রকম আর কি ভাবে তোমরা লিখতে পারো। যদি আর কারো কোনো রকম ভাবে লেখার ইচ্ছে হয় লিখবে এবং গ্রুপে পাঠাবে। আমি যেমনটা বলেছি, ক্লাস করবে প্রত্যেকদিন, ক্লাসের পরে কিন্তু সেই বিষয়টা, সেই টপিকটা নিজে লিখবে। বারবার বলছি, মুখস্থ করার মধ্যে একদমই যাবে না। নিজে ইংরেজিতে লেখা বিষয়টা কিন্তু একদম ইজি, শুধু জাস্ট কয়েকটা দিন শুধু নিজেকে প্র্যাকটিস করতে হবে, জাস্ট কিচ্ছু না। নিজে প্র্যাকটিস করতে করতে একটু অভ্যেসটা তৈরি হলেই কিন্তু তোমার মধ্যে এই কনফিডেন্সটা যখনই বিল্ড হবে যে হ্যাঁ আমি লিখতে পারছি, আমি লিখবো। লেখাটা কি জিনিস, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, লেজুর আগে পরে দেবো। যত কঠিন বাক্য হোক, যে ধরনের বাক্য হোক, আই উইল সলভ ইট, ঠিক আছে? I will write it down, আমি লিখতে পারবো, I can, এই চিন্তা ভাবনা, এই বিশ্বাসটা অলওয়েজ কিন্তু নিজের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু খুব প্রবলেমের সম্মুখীন হতে হবে, ঠিক আছে? আত্মবিশ্বাস কখনো হারালে চলবে না, কিন্তু আত্মবিশ্বাস will never become your arrogance, your confidence should never be your arrogance, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? Confidence should be confidence and you have to be polite always, polite, নম্র, humble হতে হবে, polite হতে হবে, বুঝতে পেরেছো? And always try to be the tendency তোমার মধ্যে রাখতে হবে, always try to have the tendency to learn from everywhere, from anyone, সবার কাছে, যেমনটা আমি তোমাকে প্রথমেই বললাম। তো এই জিনিসটা রাখলেই কিন্তু তুমি একটা হাম্বল মানুষ, পোলাইট মানুষ এবং একটা নম্র ভদ্র মানুষ কিন্তু সবাই বলবে, নিজের কাছেও ভালো থাকবে। লোকে যদি আমাকে দেখো, লোকের কথা আমি অবশ্যই কখনো ভাববো না, কিন্তু নিজের কাছেও তো একটা নিজের পরিচয় আছে যে আমি একটা ভালো মানুষ। লোকের সাথে আমি দুটো ভালোভাবে কথা বলতেই পারি না, দুর্ব্যবহার করি, অহংকারে উল্টোপাল্টা বলি, তাহলে কি নিজের কাছে নিজেকে একটা কি প্রমাণ দিচ্ছে? আমি নিজে একটা অমানুষের পরিচয় দিচ্ছি, বুঝতে পেরেছো? তো নেক্সট কি বলছে দেখো, নেক্সট লাইন বলছে, তখন তৃতীয় শ্রেণীতে পড়ি, তখন আমি তৃতীয় শ্রেণীতে পড়তাম, ইংরেজির কয়েকখানা বই পড়িয়াছিলাম। তো একদম সিম্পল সেন্টেন্স, কি বলছে দেখে নাও, বলছে তখন আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, তখন মানে দেন বলতে পারি, দেন, বা আমরা বলতে পারি অ্যাট দ্যাট টাইম, দেন বা অ্যাট দ্যাট টাইম, দেন বলতে পারি, বা আমরা অ্যাট দ্যাট টাইম বলতে পারি, অ্যাট দ্যাট টাইম, সেই সময় আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, মানে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, ঠিক আছে? দেন বা অ্যাট দ্যাট টাইম I was in class 3, ঠিক আছে? I was in class 3, যদি কেউ বলতে চাও গ্রেড 3 তাও হবে, ক্লাসের জায়গায় কেউ যদি গ্রেড দিতে চাও, দেন বা অ্যাট দ্যাট টাইম I was in grade 3, I was in class 3 তাও হবে, ঠিক আছে? এবার কেউ যদি লিখতে চাও যে, আচ্ছা এখানে যদি এটা আমি একরকম ভাবে লিখলাম, কেউ যদি এরকমটা লিখতে চাও যে দেন তখন, যদি কেউ এইভাবে লিখতে চাও যে দেন তখন, বা অ্যাট দ্যাট টাইম I read, read in class 3, I read in class 3, তা THREE, এটাও কিন্তু হবে, ঠিক আছে? ফুল স্টপ দিয়ে দাও, ক্লিয়ার? প্রথম অংশ আমরা পেয়ে গেলাম, ইংরেজির কয়েকখানা বই পড়িয়াছিলাম, ঠিক আছে? আচ্ছা এখানে যদি বাক্যটাকে দুটো বাক্য করতে চাও কোনো সমস্যা নেই, কিন্তু এখানে তখন তৃতীয় শ্রেণীতে পড়ি, ইংরেজির কয়েকখানা বই পড়িয়েছিলাম। যদি কমপ্লেক্স করতে চাও তাহলে কি হবে, তাহলে কিন্তু when দিয়ে যুক্ত করতে হবে, when I was in class 3, when, ঠিক আছে? দুটো বাক্য করতে চাইলে ঠিক সেম এরকম, ঠিক আছে? এবার যদি সিঙ্গেল সেন্টেন্স করতে চাও কি হবে আমি একবার বলে দিই, যে when দাও, when যখন I was in class 3, when I was in class 3, THREE, when I was in class 3, এখানে একটা কমা দিতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স, when I was in class 3। এবার দেখো, আমি বই পড়েছিলাম মানে কিন্তু আমি ইংলিশের কয়েকটা বই পড়ে ফেলেছিলাম, তাহলে অতীতে কাজ শেষ করেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে I had পড়ে ফেলেছিলাম, I had read, আবার read, I had read a few কয়েকখানা, মানে a few কি বই, ইংলিশ বই, a few English books, ENGLISH, English books,
বি, আচ্ছা ইংলিশ বুকস, BOOKS, ঠিক আছে। তাহলে কি লিখলাম একবার দেখে নাও, সিঙ্গেল সিঙ্গেল লিখি। আমি কি বললাম যে তখন তৃতীয় শ্রেণীতে পড়ি, তাহলে দেন বা এট দ্যাট টাইম আই ওয়াজ ইন ক্লাস 3, ক্লিয়ার। দেন আই রেড ইন ক্লাস 3। এবার পরের বাক্যটা এন্ড দিয়ে যুক্ত করবে। এরপরে যদি আলাদা আলাদা লিখতে চাও তাহলে এন্ড দিয়ে যুক্ত করবে। এন্ড আমি লিখে ফেলেছিলাম আই হ্যাড, এন্ড আই হ্যাড read ডট 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 ডট, ঠিক আছে, a few English books, এটাও তাই হবে, ডট 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 সেম। এবার যদি কমপ্লেক্স করতে চাও আমি কি বললাম, when I was in class 3, যখন আমি ক্লাস 3 তে পড়তাম, কমা I had read, আমি পড়ে ফেলেছিলাম, শেষ করেছিলাম a few English books। এই হচ্ছে বাক্যটা। সুন্দর। পাশে গান চলছে, যদি কারোর একটু প্রবলেম হয়, কিন্তু এটা আমি তোমাদের কাছ থেকেই কি বলে নিচ্ছি যে পাশে একটু গান চলছে, তো আজ তোমরা পেতে পারো। তো নেক্সট বাক্য কি বলেছে আমরা দেখে নেবো। নেক্সট কি বলছে দেখো, বলছে তাহার একখানার মধ্যে, মানে যে বইগুলো আমি পড়েছিলাম সেই বইগুলোর একখানার মধ্যে একজন সাহেবের কথা লেখা ছিল। সাহেবের কথা লেখা ছিল। দেখো এই বাক্যটাকে আমি কি রকম ভাবে বলতে পারি, যে বইগুলোর মধ্যে একটা বই একটা সাহেব সম্পর্কে ছিল, মানে একটা সাহেবের কথা বলেছিল। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, দেখো এক রকম ভাবে লিখবো। তাহলে কি বলছে দেখো, তাহার একখানার মধ্যে, মানে তাহার একখানার মধ্যে আমি কি বললাম, বইগুলোর মধ্যে একটা বই একটা সাহেব সম্পর্কে ছিল। তাহলে আমি ফার্স্ট একটা এইভাবে বলতে পারি যে ওয়ান অফ দ্য বুকস, মানে যে বইগুলো আমি পড়েছিলাম ইংরেজি বই, তার মধ্যে একটা বই, সেই বইটা ছিল, ছিল সম্পর্কে, অ্যাবাউট, ওয়ান অফ দ্য বুকস, বইগুলোর মধ্যে একটা, যেমনটা আমি তোমাদেরকে বলেছি, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, এদের পরে কিন্তু যে নাউনটা হবে সেটা প্লুরাল ফর্মে হবে। ওয়ান অফ দ্য বয় নয়, ওয়ান অফ দ্য বয়েজ, সাম অফ দ্য ম্যান নয়, সাম অফ দ্য মেন, ফিউ অফ দ্য গার্ল নয়, ফিউ অফ দ্য গার্লস। সেখানে ওয়ান অফ দ্য বুক নয়, ওয়ান অফ দ্য বুকস, অনেকগুলো বইয়ের মধ্যে একটা। তাহলে ওয়ান অফ দ্য বুকস, তাই সেই বইগুলোর মধ্যে যে বইগুলো আমি পড়েছিলাম তার মধ্যে একটা বই ওয়াজ ছিল কি সম্পর্কে, অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট সাহেব। সাহেব মানে তুমি ইংলিশ ম্যান বলতে পারো, ফরেন ম্যান বলতে পারো, ঠিক আছে। আমরা ফরেন ম্যান লিখছি, বিদেশি একটা মানুষ, ঠিক আছে, সাহেব, FOREIGN, ফরেন ম্যান। তো সাহেব মানে তোমরা কিন্তু এখানে ব্রিটিশ বলতে পারো, অফ ইংলিশ ম্যানও কিন্তু তোমরা বলতে পারো, ঠিক আছে, ENGLISH, ইংলিশ ম্যান, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। তো কি লিখলাম, তাহার মধ্যে একখানা বই ছিল, একটা সাহেবের কথা লেখা ছিল, দেখো আর কিছু নেই। ওয়ান অফ দ্য বুকস, একটা বই, ওয়াজ ছিল অ্যাবাউট আ ফরেন ম্যান বা ইংলিশ ম্যান। এবার যদি আমি এই রকম ভাবে লিখতে চাই, আমি বলবো এটাকে তোমরা প্রেফার করবে। যদি অন্যরকম ভাবে লিখতে চাও, কেউ দেয়ার দিয়ে লিখতে পারো, যে দেয়ার ওয়াজ, সেখানে ছিল, দেয়ার ওয়াজ আ ফরেন ম্যান, FOREIGN, ফরেন ম্যান, দেয়ার ওয়াজ আ ফরেন ম্যান, বা দেয়ার ওয়াজ আ ইংলিশ ম্যান, ENGLISH, there was a English man, সেখানে ছিল একটা ইংলিশ মানুষ, in one of the books, in কোথায়, ওই বইগুলোর যে কোনো একটার মধ্যে, ওই বইগুলোর মধ্যে একটাতে, in one of the books, BOOKS। কি লিখলাম দেখো, দুই রকম ভাবে ইকুয়ালি কারেক্ট। one of the books, বইগুলোর মধ্যে একটা, ওয়াজ ছিল about a foreign man বা ইংলিশ ম্যান, বা there was a foreign man, ঠিক আছে, বা ইংলিশ ম্যান in one of the books, বইগুলোর মধ্যে যে কোনো একটা, দুটো ইকুয়ালি কারেক্ট, কোনো সমস্যা কিছু নেই। নেক্সট সেন্টেন্সে চলে যাবো। নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও, তিনি বাড়ি ছাড়িয়া বিদেশে গিয়েছিলেন। দু রকম ভাবে লেখা যাবে। ছাড়িয়া দেখেই আমাদের মনে হচ্ছে, যেন আমরা রেগুলার ক্লাস করি, পার্টিসিপল কিভাবে করব, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি দিয়ে পুরো বাক্য লিখতে হয়, এটাকে আমরা কিন্তু পার্টিসিপল বলি। তো নেক্সট কি বলছে দেখে নাও, তিনি বাড়ি ছাড়িয়া বিদেশে গেছিলেন। তাহলে আগে আমরা পার্টিসিপল দিয়ে করে নিই, যেটা আমরা শিখেছি। তাহলে লিভিং, LEA, ছাড়িয়া, ত্যাগ করা, লিভিং হোম, তিনি বিদেশে গিয়েছিলেন। লিভিং হোম, হি ওয়েন্ট, তিনি গেছিলেন। বিদেশের আগে কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, অ্যাব্রড এর আগে কোনো প্রিপোজিশন। লিভিং হোম, হি ওয়েন্ট অ্যাব্রড, ABROAD, লিভিং হোম, হি ওয়েন্ট অ্যাব্রড। এই হচ্ছে বাক্য, ক্লিয়ার। তো এটাকে আমরা একরকম ভাবে লিখতে পারি যে দুটো আলাদা আলাদা বাক্য, কি লিখবো, যে he left, LEFT, he left home, তিনি বাড়ি ত্যাগ করেছিলেন, and went, WENT, and went abroad, ABROAD, he left home and went abroad। এই হচ্ছে বাক্য।
দু রকম ভাবে লিখতে পারো, পার্টিসিপল দিয়েও লিখতে পারো, দুটো আলাদা আলাদা বাক্যও করতে পারো। নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা। হ্যাঁ, বলছে কি দেখো, বলছে নেক্সট বাক্য বলছে যে সেখানে, সেখানে মানে দেয়ার, অনেক কষ্ট ভোগ করিয়া, মানে অনেক কষ্ট ভোগ করার পর, শেষে বহু টাকা, শেষে মানে ফাইনালি, অ্যাট লাস্ট, ইভেন্চুয়ালি, বহু টাকা, আ লট অফ মানি করিয়াছিলেন, মানে উপার্জন করেছিলেন, আর্ন করেছিলেন, আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে, আমরা কি লিখবো দেখে নাও। বলছে সেখানে অনেক কষ্ট ভোগ করিয়া, সেখানে অনেক কষ্ট ভোগ করিয়া মানে সেখানে মানে আমরা বলতে পারি, বাক্যটাকে আমরা তো সব পেয়ে গেলাম, আমরা ডাইরেক্ট লেখার চেষ্টা করি। ঠিক আছে, সেখানে অনেক কষ্ট ভোগ করিয়া, তাহলে আফটার দিয়ে দাও, আফটার, এটা লেজুর যোগ করে দিই, আফটার মানে পরে, ভোগ করিয়া, সাফার মানে ভোগ করা, তাহলে আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের আইএনজি ফর্ম হবে, তাহলে আফটার সাফারিং, আফটার সাফারিং, সাফারিং অনেক কষ্ট, তাহলে আফটার সাফারিং অনেকটা, এ লট। ঠিক আছে, আফটার সাফারিং এ লট, অনেক, অনেকটা কষ্ট ভোগ করিয়া, কমা দিয়ে দাও। আচ্ছা, দেয়ার, দেয়ারটা এখানে যোগ করে দাও, কারণ দেয়ার দিতে হবে, দেয়ার, আফটার দেয়ার, THERE, তো কি লিখলাম এবার কমা, আফটার সাফারিং এ লট দেয়ার। ঠিক আছে, অনেকটা কষ্ট ভোগ করে সেখানে, তাহলে আফটার সাফারিং এ লট দেয়ার, সে বহু টাকা উপার্জন করেছিল, সে মানে হি, সে হি উপার্জন করিয়াছিলেন, হি হ্যাড, অতীতে কমপ্লিট হয়ে গেছে, পাস্ট পারফেক্ট, হি হ্যাড আর্নড, EARNED, হি হ্যাড আর্নড এ লট অফ মানি, এ লট অফ মানি, MONEY। ঠিক আছে, দেখো কোনো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাহলে সেখানে অনেক কষ্ট ভোগ করার পর, আফটার সাফারিং এ লট, আফটার সাফারিং প্রিপোজিশনের পরে ভার্ব আসলে তার আইএনজি, তাহলে আফটার সাফারিং এ লট দেয়ার, সেখানে, সেখানে অনেক কষ্ট ভোগ করার পরে কমা, সে তিনি উপার্জন করে ফেলেছিলেন, পাস্ট পারফেক্ট, হি হ্যাড আর্নড আ লট অফ মানি। আচ্ছা, এইবার শেষেটা কিন্তু আমরা দিইনি, মনে হতে পারে শেষেটা দেওয়া হয়নি, অবশ্যই দেওয়া হয়নি। হি হ্যাড, এই হ্যাড এর পরে তোমরা দিয়ে দাও অ্যাডভার্বটা, হি হ্যাড ফাইনালি, তাহলে এখানে আমি বলে দিই এই হ্যাড এর পরে দেবে ফাইনালি দিতে পারো, FINALLY, ফাইনালি, বা ইভেন্চুয়ালি, EVENTUALLY, ইভেন্চুয়ালি, বা অ্যাট লাস্ট, অ্যাট লাস্ট। আচ্ছা, অ্যাট লাস্ট হবে LAST। এবার অনেকের মনে হতে পারে স্যার লাস্টে কি দিলে হবে না, 100% হবে, ইকুয়ালি কারেক্ট, হ্যাডের পরে দিলে শুনতে ভালো লাগে। এই তাহলে আফটার সাফারিং এ লট, হি হ্যাড ফাইনালি, হি হ্যাড ইভেন্চুয়ালি, হি হ্যাড অ্যাট লাস্ট আর্নড আ লট অফ মানি, বা হি হ্যাড আর্নড আ লট অফ মানি, ফাইনালি, ইভেন্চুয়ালি, অ্যাট লাস্ট। ক্লিয়ার, কোনো সমস্যার কিছু নেই, লাস্টে দিলে হবে, ইকুয়ালি কারেক্ট হবে। তো এই হচ্ছে কিন্তু এই সেন্টেন্সটা। এবার আমরা মুভ অন টু দা নেক্সট সেন্টেন্স। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স কি বলতে দেখো। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট লাইন, বলছে সাহেব যে বয়সে বাড়ি ছাড়িয়া ছিলেন, মানে যে বয়সে সাহেব বাড়ি ছেড়েছিলেন। ঠিক আছে, মিলাইয়া দেখিলাম, মানে মিলালাম, মিলিয়ে দেখিলাম, দেখিলাম মানে বুঝতে পেরেছিলাম, এই দেখিলাম মানে হচ্ছে রিয়েলাইজড, REALIZED, রিয়েলাইজড বা আন্ডারস্টুড, UNDERSTOOD, আন্ডারস্টুড, বা কাম টু নো, বা কেম টু নো, KNOW, কেম টু নো। ঠিক আছে, বুঝতে পেরেছিলাম। আর মিলিয়া মানে কি, মিলিয়ে, মিলাইয়া, পার্টিসিপল, কম্পেয়ারিং, COMPARING, কম্পেয়ারিং, কোন ভার্বের লাস্টে কম্পেয়ার, COMPARE, কম্পেয়ার, লাস্টে ই আছে, তাহলে কোনো ভার্বের লাস্টে ই থাকলে তার আইএনজি করতে গেলে সেই ইটা কিন্তু বাদ যায়। রাইট, WRITE, রাইটিং, WRITING, EING না কিন্তু। ক্লিয়ার, তো গেল কি বলছে, কম্পেয়ারিং গেল, মিলাইয়া দেখিলাম আমারও এখন সেই বয়স, মানে আমিও ছিলাম সেম বয়সের। বয়সের আগে প্রিপোজিশন কি হবে, অ্যাট বা অফ দিয়েও লিখতে পারো। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি বলছে দেখো, আমরা দেখে নিই। তাহলে এই বাক্যটাকে কি লিখবো দেখো, মিলাইয়া, কি মিলাবো, বয়সটা মিলাবো। কোন বয়স, যে বয়সে সাহেব বাড়ি ত্যাগ করেছিল সেই বয়সটা মিলিয়ে আমি দেখতে পেলাম, মানে আমি বুঝতে পেরেছিলাম, আই রিয়েলাইজড দ্যাট, আমি বুঝতে পেরেছিলাম যে আমি ছিলাম, I was at the same age, I was at the same age, বা I was of the same age, সেম বয়সের। ঠিক আছে, তাহলে চলো নেক্সট, কোনো সমস্যা নেই। কি বলছে আমি দেখে দেখো কিভাবে বাক্যটাকে আমরা সুন্দর করে লিখতে পারি। তাহলে প্রথমে আমরা পার্টিসিপল দিয়ে শুরু করবো, কিন্তু পার্টিসিপল মিলিয়ে, বয়সটা মিলিয়ে, তাহলে মিলাইয়া বয়স। ঠিক আছে, এটাকে দিয়ে শুরু করে, মিলাইয়া, কম্পেয়ারিং, COMPARING, কম্পেয়ারিং দ্য এজ, কম্পেয়ারিং দ্য এজ, বয়সটাকে মিলিয়ে। এবার যে বয়সে মানে কি, অ্যাট হুইচ মানেই হচ্ছে যে বয়সে, তাহলে কম্পেয়ারিং দ্য এজ, বয়সটাকে মিলাইয়া যে বয়সে, অ্যাট হুইচ
সাহেব বাড়ি ছাড়িয়েছিল, at which সাহেব, at which the Englishman, at which the Englishman, the foreign man, English, ENGLISH, English man, বা the foreign man, আমি ইংলিশ ম্যান লিখছি, comparing the age, বয়সটাকে কম্পেয়ার করিয়া যে বয়সে, at which the Englishman left, LEFT, left home, আচ্ছা left home, HOME, ঠিক আছে, লেফট হোম, কমা। এবার দেখো এটা কিন্তু একটা অংশ হলো, এবার মেন সাবজেক্ট চলে যাবো। আমি বুঝতে পারলাম, যে মিলাইয়া দেখিলাম মানে বুঝতে পারলাম, তাহলে আই রিয়ালাইজড। এবার দ্বিতীয় অংশ দেখো কি বলছে, তাহলে কম্পেয়ারিং দ্য এজ, বয়সটাকে কম্পেয়ার করিয়া, অ্যাট হুইচ দ্য ইংলিশম্যান লেফট হোম, আই রিয়ালাইজড, REALIZED, আই রিয়ালাইজড, আমি বুঝতে পেরেছিলাম, দ্যাট, যে, কি বুঝতে পেরেছিলাম, যে আমারও এখন সেই বয়স, মানে তখন অ্যাকচুয়ালি, কিন্তু ঠিক আছে, আই রিয়ালাইজ দ্যাট, আমি ছিলাম, আই ওয়াজ, কারণ পাস্ট, আই ওয়াজ at the same age, একই বয়সের, সেম, I was at the same age then, I was at the same age then লিখতে পারো, এখন বললে নাও লিখতে পারো, নাও মানে যেমন এখন, অনেকে এটা জানো না, নাও মানে যেমন এখন, আবার নাও মানে কিন্তু তখনও হবে। আচ্ছা, এখানে আমি নাওটা লিখবো না, ওই দেনটা কিন্তু তোমরা নাও লিখতে পারো, NOW, ক্লিয়ার? তাহলে কি লিখলাম একবার দেখে নাও ফাইনালি। তাহলে কম্পেয়ারিং দ্য এজ, এজটাকে কম্পেয়ার করে, অ্যাট হুইচ, যে বয়সে, দ্য ইংলিশম্যান, ফরেন মানুষটি, লেফট হোম, বাড়ি ত্যাগ করেছিলেন, আই রিয়ালাইজড, আমি অনুভব করলাম, দ্যাট আই ওয়াজ, আমি ছিলাম, অ্যাট দ্য সেম এজ দেন, তখন কিন্তু আমি একই বয়সের ছিলাম। তো এটাই বোধহয়, হ্যাঁ আর নেই, এটাই হচ্ছে আমাদের লাস্ট সেন্টেন্স, ক্লিয়ার? এটাই হচ্ছে লাস্ট সেন্টেন্স, হ্যাঁ আর নেই। তো এই হচ্ছে কিন্তু আজকের প্যাসেজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। দেখো আমি তোমাদের জন্য এত খাটাখাটনি করছি, এত কষ্ট করছি, তোমাদেরকে বললাম যে তোমাদের শেষ দিন পর্যন্ত আমি তোমাদের পাশে আছি, যে কোনো প্রবলেমে তোমরা আমাকে জানাবে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, যে কোনো ধরনের প্রবলেম আমাকে বলো, এবং কে কে অনলাইন ক্লাস করতে চাও তারা কিন্তু আমাকে পার্সোনালি টেলিগ্রাম গ্রুপে টেক্সট করে জানাবে। এবং যেমনটা বললাম, তোমাদের ফিসটা আমি একদম ন্যূনতম সকলের পাড়ার মতোই আমি কিন্তু ফিসটা নির্ধারণ করবো, কারোর ফিসতে কোনো প্রবলেম হবে না। এবং যেমনটা বললাম, প্রত্যেক দিনের ক্লাসের পরে কিন্তু নিজেরা লিখবে, লিখে গ্রুপে পাঠাবে। এবং তোমাদের কাছ থেকে আমার যেটুকু চাওয়া, একটুকুই চাওয়া, যদি ক্লাস তোমাদের ভালো লাগে, তোমরা বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকো, ক্লাসগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো, কারণ আমি তো চাই যে আমাদের আমার এই প্ল্যাটফর্ম বা আমাদের এই প্ল্যাটফর্মটা কিন্তু একটু বড় হোক। এটা চাওয়াটা কি কোনো ভুলের নয়। তো তাই বলবো, সবাই ক্লাস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, ক্লাসটা কমেন্ট করবে, এবং নিজে অবশ্যই লিখবে, নাহলে কিন্তু ইমপ্রুভ হবে না, আলটিমেটলি পরীক্ষা কিন্তু তোমাকেই লিখতে হবে। তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।